লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাপের না, এটা বলে দেওয়া হয়েছে, এটা মনে করায় দেওয়া হয়েছে। ঠিক এইভাবে হচ্ছে এজেন্সি ক্রিয়েট করা হয়, নাগরিকত্বকে জানান দিতে হয় যে আমি এই দেশের নাগরিক। হাসিনাকে বলা হয়েছে যে আমি এই দেশের নাগরিক, ইউ জাস্ট গেট লস্ট। আসসালামু আলাইকুম, আয়োজকদেরকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সংকটের গোড়ায় হাত দিতে হবে। আমিও কাউন্টার তরুণরা যারা আছে তাদেরকে প্রশ্ন করছি যে আসলে আপনাদের দেশ আছে কিনা, আপনারা আসলে রাষ্ট্রে বসবাস করেন কিনা, আপনারা যে এত প্রত্যাশা করছেন আপনারা আসলে নাগরিক কিনা, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা গত 16 বছর আপনারা আপনাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন। নাগরিক দায়িত্ব পালন করলে বেশি মানুষকে কি এরকম একটা বংশ বা একটা মানুষ শাসন করতে পারত? এখন প্রশ্ন হচ্ছে যে আপনার রাষ্ট্র আছে কিনা, আপনি নাগরিক হন কিনা অথবা হয়েছেন কিনা, সেই সাপেক্ষে আপনার প্রত্যাশা ঠিক করতে হবে। বলা হচ্ছে যে আমাদের 12 কোটি 19 লাখ ভোটার, নতুন নাকি আরো 40-50 লাখ যোগ হবে, 12.5 কোটি ভোটার আছে। আসলে তারা কি ভোটার? আপনি গ্রামে গঞ্জে যান, আমরা যারা প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, মানুষের সাথে বলছি, তারা কি আসলে এই রাষ্ট্রটা আসলে কি যে সেটা বোঝে কিনা? আপনি দেখবেন গ্রামের অধিকাংশ মানুষের জীবনের চৌহদ্দিটা কতটুকু। তার জীবনের চৌহদ্দিটা হচ্ছে তার নিজের বাড়িটা, তার ক্ষেত, তার নিকটবর্তী বাজার, আর এর বাইরে হচ্ছে আত্মীয় স্বজনের বাড়ি। এর বাইরে আপনি চিন্তা করে দেখেন তো এই রাষ্ট্রের সাথে এই মানুষগুলোর আসলে কোনো চুক্তি আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা। আমার মরহুম দাদার এক্সাম্পল দেই, ধরেন আমার সিদ্দিকুর রহমান ভূঁইয়া, আমার দাদা, উনি ওনার এই চৌহদ্দির বাইরে আসলে কোনোদিন গেছেন কিনা? আপনারা যারা গ্রামে গঞ্জে বড় হয়েছেন আপনাদের দাদাদের নানাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা কি আসলে এই চৌহদ্দির বাইরে কোনোদিন গেছে? একসময় এসে তাকে ব্রিটিশরা বললো যে তুমি আসলে ব্রিটিশ। ক্ষেত ধান চাষ করছিল, খেতে লাঙ্গল দিচ্ছিল, তুমি বোকাশোকা মানুষ, অল্প লেখাপড়া করেছেন, টিপসই দিতে পারতেন, আকাশের দিকে তাকাইলেন, ও আচ্ছা তাই নাকি? কয়েকদিন পরে এসে কিছু মানুষ এসে বললো যে সিদ্দিক সাহেব আপনি আসলে স্বাধীন হয়ে গেছেন, আপনি এখন ব্রিটিশ নয়, আপনি পাকিস্তানি হয়ে গেছেন। তো বললো তো কি হইলো? বলে যে এই যে একটা রং, এই যে একটা রঙের পতাকা দেখছেন না, এটার মানে হচ্ছে আপনি এখন ব্রিটিশ ইন্ডিয়ান কিছু নয়, আপনি পাকিস্তানি হয়ে গেছেন। আবার কতগুলো বছর গেল, বছরগুলো যাওয়ার পরে আবার কিছু মানুষ দৌড়ায় ওনাকে ক্ষেতের ভিতরে মাছ ধরা অবস্থায় বর্ষাকালে ধরলো, ধরে বললো সিদ্দিক সাহেব কথা আছে, কথা আছে। কি বিষয়? বলে আপনি এখন থেকে বাংলাদেশী। তুমি আবার মানে অপলক নয়নের মানুষগুলোর দিকে তাকায় থাকতেন, তাকায় কিছু বলেন টলেন নাই। কিন্তু তো এই যে আমার পরিচয়, আমার যে আইডেন্টিটি চেঞ্জ করা হচ্ছে বারবার, আমাকে যে ইম্পোজ করা হচ্ছে, তুমি আসলে এইটা না অথবা এইটা, কিসের ভিত্তিতে করা হয়েছে? তাকে মানুষগুলো নিয়ে বুঝাইছি কিনা যে তুমি আজকে থেকে পাকিস্তানি, এটার মানেটা তুমি কি আসলে করোনাইজ ছিল? সে কি তার জমিনে যে কৃষিকাজ করছে তার সাথে ক্ষমতার সম্পর্কটা, দূরত্বটা কতটুকু দেখেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের ইন্টিগ্রেশনটা এই রাষ্ট্রে এখনো হয় নাই। আপনি এখানে মানুষ দেখেন, নাগরিক দেখেন না। আপনি এখানে জনগণ দেখেন, প্রজা আকারে দেখেন, বাসিন্দা আকারে দেখেন। ওরা এইখানে যেভাবে দেখবেন যে প্রত্যেকটা গাছে পালাতে হাজার হাজার পাখি বাস করে, আমাদের বন জঙ্গলে সাপ বেজি বস করে, আমাদের মহল্লাতে কুকুর বিড়াল, আমরা এই তেলাপোকা কেঁচো সবকিছুর সাথে মিলায় থাকি না? আমরা আপনারও একই রকম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি নাগরিক না হওয়া পর্যন্ত এর সমাধান কোথায়? আবার প্রশ্ন হচ্ছে নাগরিক আপনাদেরকে বানাবে কে? এই যে আপনারা বাসিন্দা, আপনারা যে থাকেন আল্লাহর ওয়াস্তে একটা জমিনে, এই প্রক্রিয়া পরিবর্তন কিভাবে হবে? এই রিফর্ম তো অনেক সিরিয়াস কনভারসেশন। আমার তো নাগরিক নাই, আমি যাদের জন্য ফাইটটা করব সেই জায়গাটা কোথায়? নগর তো হয় না এখানে না পুঁজির বিকাশ হয়েছে, না আমার গ্রামীণ জনগোষ্ঠী শহরে হয়েছে। It's a completely chaos, এবং ট্রানজিশন ইজ অলওয়েজ chaos। এর মানে কি এখানে সিভিল লোক আছে? এখানে ওয়াশিংটন লন্ডন লেভেলে চিন্তা করেন এমন লোক আছে? Absolutely disconnect from the reality। আবার এখানে এমন মানুষ পাবেন আপনি প্রান্তিকে, চরের ভিতরে চর, সেই চরের ভিতরে চর, সেই চরের ভিতরে গুচ্ছ গ্রামে বাস করে। তার সারা দিনের চৌহদ্দিটা হচ্ছে হাফে মাইল, তার ক্ষেত, বন বাদার, পুকুর টুকুর।
সেই বাস্তবতায় বুঝতে হবে যে আপনার সংকটটা শুধুমাত্র এই ভোট কিভাবে করবেন, নির্বাচন কিভাবে করবেন, বরাদ্দ কত দিবেন, এর মধ্য দিয়ে আলোচনাটা শেষ হয়ে যাবে না। অনেক আগে একটা বই পড়েছিলাম আপনার কলোনিয়াল জায়গা থেকে, আপনার একজন ইজিপশিয়ান স্কলার, দ্য ক্রাইসিস ইন দ্য মুসলিম মাইন্ড, মুসলমানদেরকে কেন্দ্র করে লিখেছেন, বাট অ্যাবসলিউটলি আমাদের জন্য প্রযোজ্য আর কি, যে কলোনিয়াল হ্যাংওভারের যে মানে ধান্দা, মানে আমাদের যে রিয়ালিটির মধ্যে আমরা বাস করছি, এটা যেটা করেছে, আমার কিন্তু একটা সিভিলাইজেশন ছিল। এর মানে কি আমরা যুগ যুগে এরকমই ছিলাম? না, ছিলাম না। 1700-এ বেঙ্গল was the richest province in the world. মুঘল এম্পায়ারের জিডিপি ছিল, গ্লোবাল জিডিপি 27%, 28%। 11টা প্রভিন্স ছিল মুঘল এম্পায়ারের, তার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল, এবং এই বেঙ্গলের গ্লোবাল জিডিপি ছিল 13-14%। ক্যান ইউ ইমাজিন? ইউরোপ, আমেরিকা, কেউ কি এখনো বলতে পারবে তার গ্লোবাল জিডিপি 14%, 15%? বলতে পারবে না। উই ওয়ার সো রিচ। আমাদের হ্যান্ডিক্রাফটস, আমাদের স্পাইস, আমাদের জাহাজ বানানোর শিল্প, আমাদের এই যে গার্মেন্টস বলছি, মসলিন, এর প্রত্যেকটা ছিল মানে গ্লোবালি রেকগনাইজড। আমার স্পাইস মার্কেটের দখল নেবার জন্য এম্পায়াররা যুদ্ধ করেছে এই অঞ্চলে। সো উই ওয়ার সো রিচ। এখন রিচনেস উইদাউট কি সিভিল অর্ডার ছাড়া থাকে? আপনার রাষ্ট্র ছাড়া হয়? আপনার রাষ্ট্র ছিল, আপনার সিভিলাইজেশন ছিল। সেখানে আমাদের বইতে আমাদেরকে কি পড়িয়েছে? মধ্যযুগ পড়িয়েছে, তাই না? হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের বইতে যারা পড়েছেন, এই সময়টাতে আমাদের 15, 16, 17 সেঞ্চুরি আমাদেরকে পড়েছে মধ্যযুগীয়। আমরা মধ্যযুগীয়, উই আর এট দ্য পিক অফ সিভিলাইজেশন, আর আমাদেরকে বলছে আমরা মধ্যযুগীয় জমানাতে বাস করেছি। ইউরোপিয়ানদের জন্য ওটা মধ্যযুগীয় ছিল। ওরা চুর ডাকাতি করতে, ওর অভাব অনটন, ওর ডিকেন্সিয়ান সেই ইসলামের জীবন অ্যাভয়েড করবার জন্য চুরি ডাকাতি করতে বের হয়েছে সারা দুনিয়াতে। সারা দুনিয়াতে গিয়ে গিয়ে চুরি করছে, কলোনি করেছে। তাহলে এই যে আমার মাইন্ড, আমার যে মাইন্ডের সেটআপ, এই সেটআপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে এখন পর্যন্ত নাগরিক হওয়ার কোনো জায়গা নেই। বাংলাদেশের বহু অঞ্চলে আছে 24-এ কি হয়েছে জানি না, খালি জানে গন্ডগোল হয়েছে। 71 সালের মতো 24-এ কি হয়েছে, ঢাকায় অনেক গন্ডগোল হয়েছে, শহরে শহরে কলেজে বিশ্ববিদ্যালয়ে অনেক মারামারি হয়েছে। দেখেন, আপনারা যদি পলিটিক্যাল হিস্ট্রিতে জেনে থাকেন, যখন আমেরিকার ব্রিটিশ কলোনি ছিল, তখন বিখ্যাত বস্টন টি পার্টি মুভমেন্ট হয়েছিল। তো বস্টন টি পার্টি মুভমেন্টের ইস্যু কি ছিল? চিনির দাম বাড়ানো এবং চিনির যে এজেন্সি, কারা কারা চিনির ব্যবসা করতে পারবে এবং সেখানে কার কত ট্যাক্স হবে। তো সেই জায়গার আন্দোলনের থেকে যে রেজাল্ট আসছে, ইটস লং হিস্ট্রি, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। যেহেতু জেফারসনের পক্ষ থেকে তখন ব্রিটিশ রাজাকে যে স্মারকলিপি দেওয়া হয়েছিল, সেই মামলাতে বলা ছিল যে ব্রিটিশ পার্লামেন্টে আমেরিকার কলোনির কোনো প্রতিনিধি নাই, আর যেই পার্লামেন্টে আমার প্রতিনিধি নাই, সেই পার্লামেন্ট আমার তরফে চিনির দাম, চিনির হোলসেল বিজনেস কে করতে পারবে, কে করতে পারবে না, আমেরিকার কোন স্টেটে কত শতাংশ করে এটার জন্য ট্যাক্স দিতে হবে, এইটা বলবার, আইন করবার এখতিয়ার রাখে না। দ্যাট ওয়াজ দ্য মানে এসেন্স অফ দ্য বস্টন টি পার্টি মুভমেন্ট। এবং এই বক্তব্যগুলো কিন্তু আমরাও বলেছি, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এগুলো প্রচুর বলেছি, সুপ্রিম কোর্টে বলেছি যে যেই সরকার আমাদের রিপ্রেজেন্টেশনের অধিকার কেড়ে নেয়, তার ট্যাক্স কালেকশন করবার কোনো অধিকার থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে নাগরিকত্বের এই চুক্তিটা কি, যে আমি নাগরিক এবং আমাকে কেউ শাসন করতে পারছে, এই যে সামাজিক চুক্তিটা, সেই চুক্তিটা কি আমার সাথে কনসাসলি কেউ করেছে কিনা? আমার এই রাষ্ট্রে কোনো সোশ্যাল কন্ট্রাক্ট নাই, তাহলে কিভাবে আমি ক্লেম করবো? তরুণরা যদি চিন্তা করে যে আমি তো দেশের নাগরিক, আমার পাসপোর্ট আছে, আমার এনআইডি আছে, প্রশ্ন হচ্ছে যে আপনি সিদ্ধান্ত মেকিং কি ইনফ্লুয়েন্স করতে পারছেন কিনা? আপনি সিদ্ধান্ত নিতে পারছেন কিনা যে আসলে সরকার কি করতে পারবে, কি করতে পারবে না? এজেন্সিটা ছিল না, কিন্তু আবার 24 এজেন্সি তৈরি করেছে। এবং দেখেন, একটা এক্সাম্পল দেই রুডলি, যে প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আমরা কি বলতাম? আমাদের সবসময় প্রাইভেট ইউনিভার্সিটি, ফার্মের মুরগি, এটা সেটা হাবিজাবি বলতাম না? এই আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ান করেন, আপনারা তো নিজেদেরকে অনেক কিছু ব্রাহ্মণ টাহ্মণ মনে করেন না, অনেক কিতাবি দুস্তুর টুস্তুর লোক মনে করেন ডাকাতদের গ্রামে পড়ার পরে। তো সেই বাস্তবতায় দেখেন, গত বছরের জুলাইতে 19 তারিখে প্রাইভেট ইউনিভার্সিটি কি করেছে? পাবলিক ইউনিভার্সিটি হল ভ্যাকেট করে দিয়েছে, ছেলেমেয়েরা বাড়ি চলে গেছে। টোটাল অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টটাকে ক্যারি ফরওয়ার্ড করছে কে? প্রাইভেট ইউনিভার্সিটি করেছে। আন্দোলন, সংগ্রাম, লড়াই, রক্ত দেওয়া, ব্লকেট সবকিছু করেছে।
এইটার মধ্য দিয়ে কি হয়েছে আসলে কয়েকটা জিনিস ঘটে গেছে বাংলাদেশের হিস্ট্রিতে। একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা ফার্মের মুরগি থেকে নাগরিক আকারে হাজির হয়েছে রাষ্ট্রে। এই যে নাগরিকত্ব যেটা ধরে নেওয়া হয়তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোল প্রপার্টিয়ারশিপ, সোল এজেন্সি ছিল সরকারি বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক ইউনিভার্সিটি, এই মিথটা প্রাইভেট ইউনিভার্সিটি ভেঙে দিয়েছে, দিয়ে বলছে যে এই রাষ্ট্রে আমার রিপ্রেজেন্টেশন আছে, এই রাষ্ট্রকে আমার কথা শুনতে হবে, এই রাষ্ট্রকে আবু সাইদের রক্তের বদলা দিতে হবে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটা বলে দেওয়া হয়েছে, এটা মনে করায় দেওয়া হয়েছে। ঠিক এইভাবে হচ্ছে এজেন্সি ক্রিয়েট করা হয়, নাগরিকত্বকে জানান দিতে হয় যে আমি এই দেশের নাগরিক। হাসিনাকে বলা হয়েছে যে আমি এই দেশের নাগরিক, ইউ জাস্ট গেট লস্ট, তুমি চলে যাও, বাড়ি চলে যাও, তোমার যেখানে বাড়ি তুমি সেই দরগায় চলে যাও, তোমাকে দরগার জন্য বিমান টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটাতে হচ্ছে এটা একটা মানে কন্টিনিউয়াস কনভারসেশন যে আমরা নাগরিক হচ্ছি কিনা। এবং এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে ইমান থাকার মতো, এটা হলো ভালো ফুটবলের মতো। আপনি 80-র দশকে ভালো ফুটবল খেলতেন, এই ভিত্তিতে কি আপনি 2025 সালে প্রিমিয়ার লিগ খেলতে পারবেন? আপনি 90-তে খুব ভালো 6 মারতেন, ব্রিসবেনের পিচে আপনি 6-এর পর 6 মারছেন, এইটাই কি আজকে আপনার বিশ্বকাপে খেলার কোনো যুক্তি হতে পারে? নাগরিকত্বটা হচ্ছে প্রত্যেক দিনের ইমানের পরীক্ষা দেওয়ার মতো আর কি। প্রত্যেক দিন তাকে আপনাকে পরীক্ষা দিতে হবে যে আমি দেশের পক্ষে দাঁড়াচ্ছি কিনা, আমি দায় দরদের ভিত্তিতে এই বাংলাদেশের পতাকাকে সমুন্নত করবার চেষ্টা করছি কিনা, আমি এমন কিছু করছি কিনা আমার কাজে আচরণে যেটার মধ্য দিয়ে এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এইটাই হচ্ছে প্রত্যেক দিন চুক্তিকে নবায়ন করা, নিজের সাথে নিজের কনসাসনেস বিবেকের চুক্তি, নিজের সাথে রাষ্ট্রের সমাজের চুক্তি। এবং যেখানে যেখানে বোধ করবে যে না এটা ঠিক হচ্ছে না, সরকার ঠিক করছে না, সমাজ ঠিক করছে না, আমাদের কোনো প্রতিষ্ঠান ঠিক করছে না, সেখানে লড়াইতে নেমে আসা, আন্দোলনে আসা, সংগ্রামে আসা, মনে করায় দেওয়া যে দেশটা কারো বাপের না। এই প্রসেসের নাম হচ্ছে নাগরিক হওয়া। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে নাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ নিজেদেরকে কিভাবে গড়ে তুললে দেশের একজন সত্যিকারের ভোটার এবং নাগরিক হয়ে একজন যোগ্য প্রার্থী সিলেক্ট করতে পারবে এবং দেশের একজন প্রতিনিধি হিসাবে নিজের এলাকার উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে, এরকম একজন প্রতিনিধি সিলেক্ট করে নিজের ভোট দিয়ে সিলেক্ট করে আপনার যে রাজনৈতিক পরিসরে পাঠাবে, সেই জায়গায় কিন্তু একটি পরিবেশ তৈরি করার যে বিষয় এবং নাগরিকদের নিজে নাগরিক হওয়ার যে তার চিন্তা ভাবনাকে প্রসারিত করা, এই বিষয়টি নিয়ে উনি কথা বলছিলেন। এবং 71 সাল এবং 24-এর যে বিষয়গুলো ঘটেছে, গ্রামের মানুষগুলো এটি কতটুকু অবগত আছেন এবং তারা এই বিষয়টি নিয়ে কী চিন্তা করেন বা কী ধরনের পরিস্থিতি এদেশে হয়েছে তারা সেটি জানে কিনা এবং সেই ফিলটা আছে কিনা তাতে। তো এগুলো বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বললেন, যেটি আপনার বাংলাদেশের মানুষ এবং প্রান্তিক মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি জানা অনেক গুরুত্বপূর্ণ, তারা যেন তাদের ভোটটার মূল্যায়ন যেন এদেশে বা সমাজে করতে পারে।